হ্যালো এন্ড ওয়েলকাম টু নিউ ভিডিও। এসএসসি সেকেন্ড এসএলএসটি সংক্রান্ত গুরুত্বপূর্ণ মামলার শুনানি ছিল। অনেক ঘন্টা ধরে শুনানি হয়। অনারেবল জাস্টিস অমৃতা সিনহার এজলাসে উপস্থিত ছিলেন সিনিয়র অ্যাডভোকেট অনিন্দ্য মিত্র, যিনি শিক্ষক ও রুলসের পক্ষে, অর্থাৎ যে রুলস এসএসসি, এবং তার সাথেও উপস্থিত ছিলেন সিনিয়র অ্যাডভোকেট প্রতীক ধর মহাশয়, তিনি একাদশ দ্বাদশ শ্রেণীর আনটেন্টেড বা যোগ্য প্রার্থীর পক্ষে। তো শুনানিতে অনেক পয়েন্ট নিয়ে আলোচনা হয় এবং গুরুত্বপূর্ণ ব্যাপারটা আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। পুঙ্খানুপুঙ্খ বাংলাতে ব্যাখ্যা থাকবে। দেরি না করে শুরু করে যাক। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশের বেল আইকন প্রেস করে অল করে দেবেন। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন। তো সিনিয়র অ্যাডভোকেট অনিন্দ্য মিত্র স্যার, তিনি মূলত 10 নম্বর দেওয়ার নিয়মটি কেন বৈধ সেই বিষয়ে যুক্তি দেন। তিনি রুলস এবং অভিজ্ঞতা নম্বর, সকলের জন্য সমান সুযোগ, ফ্রেশারদের সুযোগ, পুনরায় নিয়োগের জটিলতা, টেন্টেড প্রার্থীদের ভবিষ্যৎ, ভেরিফিকেশন প্রক্রিয়া, এইসব নিয়ে কিন্তু আর্গুমেন্ট করেন। এবং একাধারে সিনিয়র অ্যাডভোকেট প্রতীক ধর মহাশয়, তিনি টেন্টেড বনাম আনটেন্টেড, পঙ্কজ বানসালের হার্ড ডিস্ক বনাম এসএসসি সার্ভার, এই ব্যাপারটা নিয়ে, দুর্নীতির পরিসংখ্যান এবং ইনস্টিটিউশনাল ফ্রড বিতর্ক এই নিয়ে করেন, ব্যাপারটা আর্গুমেন্ট করেন। এবং অনারেবল জাস্টিস অমৃতা সিনহার এইসব আর্গুমেন্ট শোনার পর কি পর্যবেক্ষণ বা তিনি কি বললেন, তিনি কি নির্দেশ দিলেন, সমস্ত ব্যাপারটা এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে চলেছেন। ধৈর্য সহকারে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। শুরু করা যাক। তো আজকে মহামান্য হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চে অনারেবল জাস্টিস অমৃতা সিনহার এজলাসে মামলাটি শুনানি ছিল। সেক্ষেত্রে সিনিয়র অ্যাডভোকেট অনিন্দ্য মিত্র স্যার, তিনি প্রথমে সওয়াল শুরু করেন শিক্ষক ও এসএসসি রুলসের পক্ষে। তিনি মূলত অভিজ্ঞতার জন্য 10 নম্বর দেওয়ার নিয়মটি কেন বৈধ সেই বিষয়ে যুক্তি দেন। তিনি কতগুলো পয়েন্ট এখানে উল্লেখ করেন। পয়েন্ট বলতে আমরা আপনাদের বোঝার সুবিধার্থে পয়েন্ট আকারে বলবো। প্রথমত, তিনি রুলস এবং অভিজ্ঞতার নম্বর নিয়ে আর্গুমেন্ট করেন। তার যুক্তি, সরকার নিয়োগের নিয়ম তৈরি করেছে এবং সেই রুলস অনুযায়ী 10 নম্বর অভিজ্ঞতার জন্য বরাদ্দ। যদি রুলস বৈধ হয় তবে অভিজ্ঞতার নম্বরও বৈধ। একটি বাদ দিলে পুরো নিয়মটি টিকতে পারে না। অর্থাৎ তিনি বলছেন একে অপরের সাথে সম্পর্কিত এবং একসাথে কিন্তু কানেক্টেড, ব্যাপারটা জড়িত আছে আর কি। তো সকলের জন্য সমান সুযোগ নিয়ে তিনি কি বলেন, যে তিনি জানান এই অভিজ্ঞতা শুধু পশ্চিমবঙ্গের স্কুলের জন্য নয়, কেন্দ্রীয় বিদ্যালয় বা অন্য রাজ্যের স্কুলে পড়ানোর অভিজ্ঞতা থাকলেও তা গ্রাহ্য হবে। এটা কিন্তু তুলে ধরেন। এবং ফ্রেশারদের সুযোগ, অভিজ্ঞতার নম্বর যোগ করার ফলে যে নতুনটার সুযোগ পাচ্ছে না, এই ধারণা তিনি ভুল প্রমাণ করার চেষ্টা করেন। তিনি তথ্য দেন, অভিজ্ঞতার নম্বর যোগ করার পরেও প্রায় 9,000 ফ্রেশার ভালো একাডেমিক স্কোরের ভিত্তিতে ইন্টারভিউতে ডাক পেয়ে যান। পুনরায় নিয়োগের জটিলতা নিয়েও কিন্তু তিনি আলোচনা করেন। তিনি আশঙ্কা প্রকাশ করেন যে এখন যদি এই নিয়ম বাতিল হয় তবে এসএসসিকে আবার ওই মার্কশিট দেখা থেকে শুরু করে পুরো প্রক্রিয়া নতুন করে করতে হবে, যা বিশাল সময় ও অর্থ সাপেক্ষ এবং অনেক ডিলে হবে। তার সাথে তিনি আরও একটা ব্যাপার আলোচনা করেন, টেন্টেড প্রার্থীদের ভবিষ্যৎ। তিনি একটি আইনি প্যাঁচ বা টেকনিক্যাল পয়েন্ট তুলে ধরেন। তিনি মহামান্য সুপ্রিম কোর্টের একটা ব্যাপার তুলে ধরেন। মহামান্য সুপ্রিম কোর্ট বলেছিলেন দ্বিতীয় এসএলএসটি বা সেকেন্ড এসএলএসটি টেন্টেড বা দুর্নীতিগ্রস্ত প্রার্থীরা বসতে পারবে না, কিন্তু যদি এই পুরো নিয়োগ বাতিল করে নতুন করে তৃতীয় এসএলএসটি নেওয়া হয় আর সেখানে টেন্টেডদের আটকানোর কোনো আইন নির্দেশ নেই, ফলে তারা আবার পরীক্ষা দিতে পারে এবং প্রতিযোগিতা আরও বাড়বে। ভেরিফিকেশন প্রক্রিয়া নিয়ে তিনি বলেন, তিনি জানেন অভিজ্ঞতার নম্বর আগে যোগ করা হলেও ইন্টারভিউর সময় ফেস টু ফেস ভেরিফিকেশন হবে। যদি কেউ মিথ্যা তথ্য দেয় তবে তখনই তা ধরা পড়বে। অর্থাৎ এক্ষেত্রে আপনারা জানেন যে ইন্টারভিউর নম্বর ইন্টারভিউর আগে 10 নম্বর দেওয়া এবং হবে না ইন্টারভিউ পরে 10 নম্বর, সেই নিয়ে কিন্তু অনেক ব্যাপার চলছে, অনেকদিন ধরে শুনানি চলছে। এবং ইতিমধ্যে গতকালও এসএসসির পক্ষ থেকে একটি নতুন নোটিশ জারি করা হয়েছে। সেখানে যে মামলাটা চলছে তার ফাইনাল আউটকামের উপর এই রিক্রুটমেন্ট প্রসেসের ভবিষ্যৎ নির্ভর করবে, সেটাও বলা আছে। তো এরপর আসি আমরা সিনিয়র অ্যাডভোকেট প্রতীক ধর মহাশয় কি যুক্তি বা আর্গুমেন্ট করলেন। তিনি একাদশ দ্বাদশ শ্রেণীর আনটেন্টেড বা যোগ্য প্রার্থীদের পক্ষে সওয়াল করেন। তিনি মূলত 2016 সালের নিয়োগ প্রক্রিয়া যারা সততার সঙ্গে চাকরি পেয়েছেন তাদের হয়ে সওয়াল করেন। টেন্টেড বনাম আনটেন্টেড নিয়ে তিনি বলতে চান। তিনি মহামান্য সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ উল্লেখ করে বলেন, আদালত স্পষ্ট করেছেন কারা টেন্টেড এবং কারা আনটেন্টেড। তার মক্কেলরা সিবিআই বা এসএসসির কোনো অবৈধ তালিকায় নেই, এটা কিন্তু তিনি তুলে ধরেন। তারপর মূল একটি ব্যাপার বলা হয়, একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, সেটা হচ্ছে পঙ্কজ বানসালের হার্ড ডিস্ক এবং বনাম এসএসসি সার্ভার। তিনি একটি গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন, সিবিআই পঙ্কজ বানসালের বাড়ি থেকে যে 3টি হার্ড ডিস্ক উদ্ধার করেছে, যা তার মধ্যে যে ডেটা ছিল সেটা পিওর বা অবিকৃত,
কিন্তু এসএসসি সার্ভারের ডেটায় কারচুপি করা হয়েছে। এই দুই ডেটা মিলিয়ে সিবিআই প্রমাণ করেছে কাদের নম্বর বাড়ানো হয়েছে, অর্থাৎ দুটোর মধ্যে মিসম্যাচ আছে। পঙ্কজ বানসালের বাড়ি থেকে যে হার্ড ডিস্ক উদ্ধার করা হয়েছিল সেখানে যে তথ্য ছিল সেটা কিন্তু কোনো টেম্পার করা হয়নি, এবং এসএসসি সার্ভারে যে তথ্য ছিল সেখানে কারচুপি হয়েছে বলে অভিযোগ করেন সিনিয়র অ্যাডভোকেট প্রতীক ধর্মশয়। অর্থাৎ এই দুটো ডেটার মধ্যে পার্থক্য রয়েছে। তারপর দুর্নীতির পরিসংখ্যান তিনি দেন। তিনি পরিসংখ্যান দিতে গিয়ে দেখান যে মোট 4091 জনের অবৈধ নিয়োগের কথা বলা হলো, তার মক্কেলরা সেই তালিকায় নেই। তাই যারা জালিয়াতি করেছে বা টেন্টেড, তাদের পাপের শাস্তি যোগ্যদের বা আনটেন্টেডদের দেওয়া উচিত নয়। তারপর তিনি ইনস্টিটিউশনাল ফ্রড বিতর্ক নিয়ে বলেন। তিনি দাবি করেন এটি কোনো ইনস্টিটিউশনাল ফ্রড বা পুরো প্রতিষ্ঠানের জালিয়াতি নয়, বরং কিছু নির্দিষ্ট ব্যক্তি জালিয়াতি করেছে, তাই পুরো প্যানেল বাতিল না করে শুধু দোষীদের শাস্তি দেওয়া হোক। অর্থাৎ এক্ষেত্রে এই ব্যাপারটা তুলে ধরেন। অনারেবল জাস্টিস অমৃতা সিনহার কি পর্যবেক্ষণ এইসব শুনানি, মানে যেসব আর্গুমেন্টগুলো হলো, দুইজন বিশিষ্ট আইনজীবী সিনিয়র অ্যাডভোকেট যে আর্গুমেন্ট করলেন, তারপর অনারেবল জাস্টিস অমৃতা সিনহার কি পর্যবেক্ষণ। শুনানির সময় বিচারপতি প্রশ্ন তোলেন যে আনটেন্টেড বা যাদের বিরুদ্ধে প্রমাণ নেই এবং নট ফাউন্ড টু বি টেন্টেড যাদের দুর্নীতি খুঁজে পাওয়া যায়নি, এই দুটির মধ্যে পার্থক্য কি? অর্থাৎ যাদের নাম সিবিআই তালিকায় নেই তারা কি সত্যি সৎ, নাকি তাদের দুর্নীতির প্রমাণ মেলেনি শুধু? তিনি মন্তব্য করেন বিষয়টি শুধু অঙ্কের হিসাব, এত যোগ এত নয়, এর পেছনে পরিস্থিতি বা ব্যাকগ্রাউন্ড সার্কামস্টেন্সেস বুঝতে হবে। তো মামলার বর্তমান স্থিতি সম্পর্কে যদি বলা হয় যে এক্ষেত্রে উভয় পক্ষের দীর্ঘ সওয়াল জবাবের পরেও ওই দিন, মানে আজকে অ্যাকচুয়ালি কোনো শুনানি, মানে ফাইনাল জাজ এই শুনানির যে চূড়ান্ত রায় দেওয়া হয়নি, মামলাটি পরবর্তী দিন শুনানির জন্য রাখা হয়েছে। এই মামলাটি সম্ভবত আগামী 9 তারিখ আছে। তো কারেক্ট করে দেবেন যদি আমরা ভুল বলছি কমেন্টে। তো পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য সঙ্গে থাকবেন, এবং অবশ্যই ভিডিওটি লাইক করুন, এবং আমাদের এই এফোর্ট যদি ভালো লেগে থাকে অবশ্যই চারদিকে ভিডিওটি ছড়িয়ে দিন। কোনো কোনো ক্ষেত্রে লাইভ শুনানি দেখে আমাদেরকে জিনিসটা বুঝতে হয় এবং তার সার মর্ম আমরা রেডি করি, তারপর সেখান থেকে আপনাদের উদ্দেশ্যে পুরো ব্যাপারটা শেয়ার করি। সেই জন্য কোনো সময় হয়তো ডিলে হতে পারে ভিডিওর, সেটা আপনারা হয়তো সেটা বুঝতে পারছেন ব্যাপারটা। তো মূল্যবান মতামত কমেন্টে জানাবেন, কোনো প্রশ্ন থাকলে সেটাও লিখতে পারেন। ধন্যবাদ দেখার জন্য।